আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমাদের সকলকে বাংলা ক্লাসে উষ্ণ অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছো। যাক, আজকে তোমাদের কবিতার একটি অংশ নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি। কবির নাম জীবনানন্দ দাশ। আমরা যখন কোনো কবির কবিতা আলোচনা করব, তাহলে সেই কবির জীবন ইতিহাস সংক্ষিপ্ত হলেও আমাদেরকে জানতে হবে। আলোচ্য কবি জীবনানন্দ দাশ। নামের মধ্যে একটু বিষয় আছে, ভুল করা যাবে না। এই নামটা অনেকে জীবানন্দ দাস লেখে, নামটা হবে জীবনানন্দ দাস। যাক, এই রাইটারের জন্ম ইতিহাস একটু আলোচনা করতে হবে। কবি জীবনানন্দ দাশের জন্ম 1899 খ্রিস্টাব্দে 17 জানুয়ারি তিনি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাস, মাতা কুসুম কুমারী দাস। তার মাতা কুসুম কুমারী দাসও একজন স্বভাবকবি ছিলেন। আর জীবনানন্দ দাশের কিছু সাহিত্যকর্ম, তার আগে বলছি মৃত্যু 1954 খ্রিস্টাব্দে 14 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তার জন্ম মৃত্যু। এবার তার কিছু সাহিত্যকর্ম বা গ্রন্থসমূহ। তিনি ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, 7টি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা, কালোবেলা, মাল্যদান, মহাপৃথিবী, সুতীর্থ, এই গ্রন্থগুলো তিনি রচনা করেছেন। শিক্ষা জীবন: জীবন দাস বরিশাল বজ্রমোহন স্কুল, বজ্রমোহন কলেজ ও কলকাতা প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন। পেশাগত জীবন: 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। তারপর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। তার সাহিত্য রচনার ধরন: জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। বাংলার প্রকৃতি রূপ বৈচিত্র্য কবি নিমগ্ন চিত্তে প্রত্যক্ষ করেছিলেন এবং সেই প্রত্যক্ষের দৃষ্টি দিয়ে তিনি বাংলাকে অনন্য রূপসী সুন্দরী হিসেবে তুলে ধরেছেন। এদেশের গাছপালা, লতাগুল্ম, ফুল পাখি তার আজন্ম প্রিয়। এই কবিকে রূপসী বাংলার কবি বলা হয়, কারণ তিনি এই বাংলাটাকে রূপসী নারীর সাথে তুলনা করেছেন। এদেশের যা কিছু অবলোকন করেছেন, নদী ঘাট, ফুল মাঠ, পাখি, সব কিছু একটি বিমূর্ত মূর্তি হয়ে তার চোখে ধরা পড়েছে। তিনি এই বাংলারই প্রত্যক্ষ রূপটাকে তার সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন, যা অন্য কোনো কবির পক্ষে এভাবে সম্ভব হয়নি। আর বাংলার এই চিরন্তন আবেদন থাকার জন্য, অর্থাৎ প্রকৃতি নিয়ে ভাবার জন্য আমরা তাকে রূপসী বাংলার কবি বলে সাব্যস্ত করি। এ ছিল জীবনানন্দ দাশের সংক্ষিপ্ত পরিচয়। এবার আমরা বাংলার মূল কবিতাটি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। জীবনানন্দ দাশের এই বাংলা রূপসী বাংলা, সাতত্য বাংলার
স্বপ্নরূপ। জীবনানন্দ দাশ ত্রিকালদর্শী কবি। তিনি মনে মনে তার প্রিয় ভূমিকে অখণ্ড ভারত থেকে আলাদা করে নিয়ে রূপসী বাংলায় নামকরণ করেছেন এবং তার রূপসী বাংলার এই কাব্যগ্রন্থের একটি কবিতা হচ্ছে আজকের এই বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি। রূপসী বাংলাকে জীবনানন্দ দাশ আলোচ্য কবিতায় আমাদের প্রিয় জন্মভূমি বাংলার স্বরূপ তথা সাহিত্যের পরিচয় ফুটিয়ে তুলেছেন। অপরূপ বাংলার মনোমুগ্ধকর বর্ণনা দিতে গিয়ে তিনি নানা চিত্রকল্পের আশ্রয় নিয়েছেন। স্বপ্নময় ঐশ্বর্যময় বাংলার প্রতি রয়েছে নৈসর্গিক কবি জীবনানন্দ দাশের অকৃত্রিম অনুরাগ। জন্মভূমি বাংলাদেশের কবিতার সমগ্র সত্তা দিয়ে ভালোবেসেছেন। এই ভালোবাসা এমনই পরিপূর্ণ যে তিনি পৃথিবীর আর কোথাও বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ, ঐতিহ্য ও সৌন্দর্যের কোনো বিকল্প আছে বলে বিশ্বাস করেন না। কবি এই বাংলার রূপ বৈচিত্র্য দুচোখ ভরে দেখেছেন। বাংলার লোককাহিনীর সতীসাধ্যী বধূ বেহুলাকে তিনি পরম সমাদরে প্রকৃতির সঙ্গে একাত্ম করে স্মরণ করেছেন এই কবিতায়। বাংলার অপরূপ সৌন্দর্যের সঙ্গে নিসর্গের সহজ সাবলীল ছন্দের সঙ্গে তিনি জীবনের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। বাংলার মুখ আমি দেখিয়াছি এই কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলার কাব্যগ্রন্থ থেকে সংকলিত। জীবনানন্দ দাশ এই কবিতাটি রূপ বর্ণনা করেছেন এক অপূর্ব ও স্বকীয় ভঙ্গিতে। এই কবিতায় কবি বলেছেন তিনি বাংলার মুখ দেখেছেন, তাই তিনি পৃথিবীর রূপ খুঁজতে চান না, কারণ বাংলাদেশের প্রকৃতিতে ঘটেছে মোহনীয় রূপের সমাবেশ। তিনি অন্ধকার জেগে উঠে ডুমুর গাছের পাতার নিচে ভোরের দোয়েল পাখি বসে আছে দেখতে পান। তিনি চারিদিকে জাম, বট, কাঁঠাল, হিজল ও অসংখ্যের নিস্তব্ধ পাতাস্তূপ দেখতে পান। ফণী মনসার ঝুপে এবং সটি বনে তাদের ছায়া পড়েছে। মদিকট ডিঙ্গা থেকেও সে কবে চাঁদ সদাগর এমনই বাংলার অপরূপ রূপ হিজল বটতমালের নীল ছায়া দেখেছিল। বেহুলাও স্বামীকে বাঁচাবার জন্য একদিন গাঙের জলে ভেলা ভাসিয়ে কৃষ্ণা দ্বাদশীর মরা জ্যোৎস্নায় নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসংখ্য বট দেখেছিল, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে চিহ্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল, বাংলার নদী ঘাট মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার পায়ে কেঁদে উঠেছিল। ঝোপে জারে নদীর চড়ায় সোনালি ধানের খেতে ক্ষীণ জ্যোৎস্নায় হিজল বট তমাল এবং অসংখ্য বৃক্ষের যে ছায়া পড়ে, সে ছায়ায় কবি বাংলার অপরূপ রূপ মাধুরী তার দৃষ্টিতে ধরা পড়েছে। এরূপ কবিকে বিমোহিত করে, তাই তিনি পৃথিবীর অন্যত্র রূপের সন্ধান করতে চান না। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ সবুজ শ্যামল নদীমাতৃক এ বাংলার রূপ তাকে বিমুগ্ধ করেছে, তাই আর কবিতায় বাংলাদেশে অন্যান্য রূপের আধার হয়ে দেখা দিয়েছে। এ ছিল এই কবিতার কিছু বিশ্লেষণ। এখন কবিতার লাইন যদি বিশ্লেষণ করি তাহলে আমরা এই সত্যতা খুঁজে পাব। যেমন বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।
কবি বাংলাকে এমনভাবে উপলব্ধি করেছেন, এমনভাবে দেখেছেন যে পৃথিবীর আর অন্য কোনো রূপ তার খুঁজে প্রয়োজন পড়ছে না। অন্ধকারে জেগে উঠে ডুমুর গাছের চেয়ে দেখি ছাতার মতন বুড়ো পাতের টিন নিচে বসে আছে ভোরের দুয়েল পাখি। ডুমুর গাছ, সেই ডুমুর গাছে বড় পাতার মধ্যে কবি অন্ধকারে জেগে উঠে দেখে ভোরের একটি দুয়েল পাখি বসা। আর চারদিকে চেয়ে দেখি পল্লবী স্তূপ। আর এই সে গাছের পাতা ঝরে পড়ে গাছের নিচে স্তূপ আকারে জমা হয়ে আছে। জাম, বট, কাঁঠালের, হিজলের, অশোকের করিয়াছে চুপ। জাম গাছ, বট গাছ, হিজল, অশোক গাছ যেন চুপ করে বসে আছে। এই যে দৃশ্য, এই যে গাছপালা পাতা স্তূপ নিচে জমা, এটা যেন কবির চোখে না জানি কত বিমিত হয়ে ধরা পড়েছে, যেটা আমরা স্বাভাবিক দৃষ্টিতে কিছু মনে করি না, এটা আমাদের দৃষ্টিতে স্বাভাবিক দৃষ্টিতে ধরা পড়ে না, কিন্তু কবির দৃষ্টিতে একটি বিশিষ্ট রূপে ধরা পড়েছে। ফণি মানুষের রূপে সাটি বনে তাদের ছায়া পড়িয়াছে। যে বড় বড় উদ্ভিদের নিচে, বড় বড় গাছের নিচে যে ছোট ছোট উদ্ভিদ জন্মে সেটাকে সাটিবন বলা হচ্ছে, সটিবন। তো এই বড় গাছের পাতা, এই ছোট ঝোপঝাড়, এই সটিবনে যেন এই যে ছায়া পড়েছে, এই ছায়াটা না জানি কত সুন্দর, এটা কবির চোখে ধরা পড়েছে, কিন্তু আমাদের স্বাভাবিক সেন্সে, আমাদের দৃষ্টিতে সেটা স্বাভাবিকভাবে ধরা পড়ার কথা নয়, কিন্তু কবির দৃষ্টিতে ধরা পড়ছে। মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনি হিজল বট তমালে নীল ছায়া বাংলার অপরূপ রূপ। কবি নিজের দৃষ্টি দিয়ে বাংলাকে প্রত্যক্ষ করলেন। এবারে এই লাইন মধ্যে আমি দেখছি যে কবি যেন পৌরাণিক যুগের কাহিনীর চরিত্রের দৃষ্টি দিয়ে বাংলাকে প্রত্যক্ষ করেছেন। মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এখানে মধুকর ডিঙ্গা, এই মধুকর ডিঙ্গার আমরা পৌরাণিক সাহিত্যে দেখব, কাহিনীতে দেখব যে চাঁদ সৌদাগর ছিল, সে চাঁদ সৌদাগরের বাণিজ্য তৈরি বা ব্যবসা, তিনি যে তরি নিয়ে নদীর বুকে যে নৌকা নিয়ে বা যে জাহাজ নিয়ে তিনি ব্যবসা করতে যেতেন, সেই ব্যবসা জাহাজের নাম ছিল এই মধুকর ডিঙ্গা। তাহলে এখন সেই মধুকর ডিঙ্গা নিয়ে যখন চাঁদ সৌদাগর বহুদূরে বাণিজ্য করতে যাইতেন, তখন এই আম গাছ, জাম গাছ, বজল, এই নদীর চারপাশে যেসব গাছপালা দেখা যেত, সেই দৃশ্য যেন কত সুন্দর হয়েছিল। অর্থাৎ কবি বাস্তবিক দৃষ্টি দিয়ে, নিজের দৃষ্টি দিয়ে বাংলাকে যেমন প্রত্যক্ষ করছেন, ঠিক পৌরাণিক যুগের কাহিনী চরিত্রের মধ্যে দিয়েও তিনি ওই বাংলাকেই প্রত্যক্ষ করছেন। আবার আরেকটি বিষয় আছে যে দেখেছিল বিহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে। এখানে সেই পৌরাণিক যুগের বিহুলা লক্ষিন্দরের ঘটনা আমরা জানি। সেই বিহুলা লক্ষিন্দরের, সেই বিহুলার ঘটনার থেকেও কবি এখানে প্রকৃতি নিসর্গের মধ্যে টেনে এনেছেন। কৃষ্ণ দ্বাদশী জ্যোৎস্না যখন চড়িয়ে গেছে নদীর চড়ায়, শুনিলে ধানের পাশে অসংখ্য অশোকবর দেখেছিল হায়। শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে, ছিন্ন খঞ্জনার মতো যখন নেচেছিল সেই ইন্দ্রের সবাই। বাংলায় নদী ঘাট ফুল ঘুঙুরের মতো কেঁদেছিল পায়। এই যে লাইনটি কবিতার লাইন, এই কবিতার লাইনের ব্যাখ্যায় এভাবে বলা যায় যে কবি প্রথমে নিজের দৃষ্টি দিয়ে সেই ডুমুর গাছের বড় পাতার উপর ভরে দোয়েল পাখিকে দেখলেন, অর্থাৎ বাংলার প্রকৃতিকে প্রত্যক্ষ করলেন। পৌরাণিক যুগের কাহিনী, সেই চাঁদ সৌদাগরের দৃষ্টি দিয়ে বাংলা নদী মাঠকে প্রত্যক্ষ করলেন। আবার শেষের দিকে দেখতে পাচ্ছি যে বেহুলার ঘটনা দিয়ে তিনি প্রকৃতিকে প্রত্যক্ষ করলেন। বেহুলার সেই ঘটনাটা আমরা সবাই জানি যে বেহুলা লক্ষিন্দরের স্ত্রী, এবং দৈব অভিশাপে তাদেরকে সর্পরাজ তাকে ধ্বংসন করবে। তো সেই ঘটনার যে স্বামী লক্ষিন্দরকে সাপে ধ্বংসন করার পর বেহুলা তার স্বামীকে বাঁচানোর জন্য কলার ভেলা বানিয়ে নদীর মধ্যে চড়ে ভাসতেছিল। সেই চলার ভেলা চড়ে যখন সে বেহুলা নদীর ধার দিয়ে ভাসতেছিল স্বামীকে নিয়ে, তখন বাংলার এই চারপাশের দৃশ্য না জানি কত সুন্দর হয়ে তার চোখে ধরা পড়ছিল, বেহুলার চোখে।
অর্থাৎ সেই সময়টার দৃশ্যটাকে কবি এখানে দেখেই বাংলা প্রকৃতি নিসর্গের মধ্যে তিনি তুলে ধরেছেন। আবার একটি ঘটনা, এই বেহুলার ঘটনা, বেহুলা যখন এরকম ভাসতে ভাসতে স্বামী নিয়ে এক সময় অমরায় পৌঁছায়, অর্থাৎ হিন্দুদের বেশ সর্পরাজ ইন্দ্র তার রাজসভা তাকে অমরা বলা হচ্ছে। যখন এখানে পৌঁছায়, যে বিশ্বাস ছিল যে সর্পরাজ দেবতা ইন্দ্র তার স্বামীকে ভালো করে বিষ তুলে নেবে, স্বামী ভালো হয়ে যাবে। কিন্তু শর্ত ছিল বেহুলাকে সেখানে নাচতে হয়েছিল, এবং স্বামীকে বাঁচানোর জন্য ইন্দ্ররাজ অর্থাৎ কুম্ভকর্ণ ঘুমিয়েছিল, তাকে জাগাতে হবে, এজন্য নাচ গান করতে হয়। তো বেহুলা ঘুঙ্গুর বেঁধে পায়ে এমনভাবে নাচা শুরু করলো যে ইন্দ্ররাজ সবার যাচ্ছে না। কিন্তু বেহুলা স্বামীকে বাঁচানোর জন্য নিজের জীবন চলে যাক, তারপরেও সে স্বামীকে বাঁচাবে এই প্রত্যেককে নিয়ে বেহুলা এমন নাচা নাচলো যে নাচতে নাচতে কোনো এক সময় দেখা গেলো সে রক্তাক্ত হয়ে যাচ্ছে, তবে ইন্দ্র যাচ্ছে না। এরকম মুমূর্ষ অবস্থায় একসময় ইন্দ্র জেগে উঠে এবং লক্ষিন্দরের বিষ তুলে নেয়, লক্ষিন্দর ভালো হয়ে যায়। এই যে ঘটনাটা, সেই ঘটনাকে প্রকৃতির মধ্যে প্রতিস্থাপন করেছেন। যে বেহুলা যখন নাচতেছিল, সে ছিন্ন খঞ্জনার মতো যখন নেচেছিল ইন্দ্র সভায়, তো বেহুলা সেই নাচের ধ্বনিকে বাংলা প্রকৃতির মধ্যে নিয়ে আসছে। যেমন নদীতে যখন প্রবল স্রোত বসে, তখন নদীতে জন্মানো উদ্ভিদ ধান গাছ উলট পালট হয়, প্রবল স্রোতে বাতাস উলট পড়ে নদীর পানি উথাল পাতাল হয়। সেই উত্তল উন্মতাল স্রোত এবং বাতাসকে কবি এখানে ছিন্ন সেই বেহুলা নুপুরের ধ্বনি গুঞ্জনের সাথে তুলনা করা হয়েছে। তো এইভাবে নিজের দৃষ্টি দিয়ে, পুরাণী যুগে কাহিনী চরিত্রের দৃষ্টি দিয়ে কবি যেন বাংলার প্রকৃতিটিকেই প্রত্যক্ষ করেছিলেন। তো এর জন্য তিনি রূপসী বাংলার কবি, এবং এই কবিতার বিশেষত্ব যে তিনি বাংলার নদী ঘাট ফুল মাঠ সবকিছু অনুসরণ করে এই কবিতাটি রচনা করেছেন। তা আমরা কবিতার লাইন বিশ্লেষণ করে কবিতা বিশ্লেষণ করলাম। এবার দেখি নামকরণের সার্থকতা। নামকরণ সাহিত্যের একটি বিশেষ আর্ট। একটি সুন্দর নামকরণের মাধ্যমে সাহিত্যকর্ম ফুটে ওঠে। সাহিত্যের অধিকতর সৌন্দর্যময় হয় এই নামকরণে। নিসর্গ প্রায় কবি জীবনানন্দ দাশের আলোচ্য কবিতার নামকরণে বিষয়বস্তুই প্রাধান্য পেয়েছে। বিষয়বস্তু, চরিত্র অথবা সাহিত্যের বিশেষ অনুষঙ্গকে বিষয় করে যেহেতু নামকরণ করা হয়, এখানে নামকরণ করা হয়েছে বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ আলোচ্য কবিতায় আমাদের প্রিয় জন্মভূমি বাংলার স্বরূপ তথা সত্যিকারের পরিচয় ফুটিয়ে তুলেছেন। অপরূপ বাংলার মনোমুগ্ধকর বর্ণনা দিতে গিয়ে তিনি নানা চিত্রকল্পের আশ্রয় নিয়েছেন। স্বপ্নময় ঐশ্বর্যময় বাংলার প্রতি রয়েছে নৈসর্গিক কবি জীবনানন্দ দাশের অকৃত্রিম অনুরাগ। জন্মভূমি বাংলাদেশের কবিতার সমগ্র সত্তা দিয়ে ভালোবেসেছেন। এই ভালোবাসা এমনই পরিপূর্ণ যে তিনি পৃথিবীর আর কোথাও বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ, ঐতিহ্য ও ঐশ্বর্যের কোনো বিকল্প আছে বলে বিশ্বাস করেন না। কবি বাংলার রূপ বৈচিত্র্য দুচোখ ভরে দেখেছেন। বাংলার লোককাহিনীর সেই সতী সাধ্বী বধূ বেহুলাকে তিনি পরম আদরে প্রকৃতির সঙ্গে একাত্ম করে স্মরণ করেছেন। বাংলার অনুরূপ সৌন্দর্যের সঙ্গে নৈসর্গের সহজ সাবলীল ছন্দের সঙ্গে তিনি জীবনে সাদৃশ্য খুঁজে পেয়েছেন। বাংলার প্রকৃত চেহারা বা স্বরূপ প্রকাশক এই কবিতার নামকরণ বাংলার মুখ আমি দেখিয়েছি যেমন বিষয়নিষ্ঠ, তেমনি তা সর্বাংশে সার্থক। কবি প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনায়
এমনই অতুলনীয় যা কবিকে বিমুগ্ধ করে। এখানে পুরা কবিতার সে প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা এবং সামগ্রিক তার শিল্প সৌন্দর্যের বর্ণনা কবিতাকে এই কবিতাকে একটি বিশিষ্ট সার্থকতায় নিয়ে এসেছে। যেমন দাস যেহেতু রূপসী বাংলার কবি, তিনি মনের রং তুলিতে মাধুরী মিশিয়ে বাংলার নিটুল প্রকৃতির অতি মনোলোভা এই ছবিটা তিনি এঁকেছেন, যা আমাদের সবাইকে বিমুগ্ধ করে। তার ন্যায় এমন নিখুঁত হৃদয়হারা বাংলা প্রকৃতির বর্ণনা আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই তাকে রূপসী বাংলার কবি হিসেবে যেমন আখ্যায়িত করি, এই কবিতার নামকরণ যথার্থ হয়েছে বলে আমাদের বিশ্বাস। এই ছিল কবিতার নামকরণের সার্থকতা আলোচনা। এবার দেখব যে কবিতার কিছু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমে কবিতা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বেহুলা কে? আমি আলোচনার মাধ্যমে বেহুলাকে আলোচনা করেছি। তারপরে বলছি বেহুলা হচ্ছে চাঁদ সওদাগরের পুত্রবধূ লক্ষিন্দরের স্ত্রী। চাঁদ সওদাগরের বাণিজ্যতরীর নাম কি? চাঁদ সওদাগরের বাণিজ্যতরীর নাম হচ্ছে মধুকর। বেহুলা কোথায় ছিন্ন খঞ্জনার মতো নেচেছিল? লক্ষিন্দরের স্ত্রী বেহুলা ছিন্ন খঞ্জনার মতো ইন্দ্রের সবাই নেচেছিল। বাংলার রূপ কবি কোথায় প্রত্যক্ষ করেছেন? জীবনানন্দ দাশ অপরূপ রূপ মন ভরে দেখেছেন এই বাংলাকে। তার পিপাসার্থ হৃদয় পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হয়েছে, শান্ত হয়েছে বাংলার এই রূপ দেখে। বাংলার নিটুল সৌন্দর্য কবি হৃদয়ে প্রশান্তির রূপ ঝুলিয়ে দিয়েছে। বাংলার ন্যায় এমন নিখুঁত সৌন্দর্য প্রকৃতি পৃথিবীর আর কোথাও তিনি খুঁজে পাননি। কবির হৃদয়, কবির অন্তর মন বাংলার প্রকৃতির দর্শন করে পরিতৃপ্ত হয়েছে। বাংলার এই পার্থক্য রূপ কবি প্রাকৃতিক রূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে কবি বাংলার এই রূপ অবলোকন করেছেন। কবি অন্ধকারে জেগে উঠে কি দৃশ্য দেখেছিলেন? কবি অন্ধকারে জেগে উঠে ভোরের দুয়েল বড় ডুমুর গাছের পাতার মধ্যে ভোরের দুয়েল পাখিকে দেখেছিলেন। কবি পৃথিবীর রূপ দর্শন করতে চান না কেন? যেমন দাস বাংলার অপরূপ রূপ রসের রূপ রস গন্ধে বাংলা প্রকৃতিকে প্রত্যক্ষ করেছিলেন। তার পিপাসিত হৃদয় পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হয়েছে, শান্ত হয়েছে। কবির প্রকৃতি দর্শনের ইচ্ছা পরিপূর্ণভাবে মিটে গেছে বাংলাকে দেখে। বাংলার নিটুল সৌন্দর্য কবির হৃদয়ে প্রশান্তির রূপ বা পরশ বুলিয়ে দিয়েছে। বাংলার ন্যায় এমন নিটুল সুন্দর প্রকৃতি পৃথিবীর আর কোথাও কবি খুঁজে পাননি। কবির হৃদয়, কবির অন্তর মন বাংলার প্রকৃতির দর্শন করে পরিতৃপ্ত হয়েছে। পৃথিবীর আর কোনো রূপ, কোনো সৌন্দর্য আবিষ্কার করার এর জন্য কবির আর প্রয়োজন নেই। এভাবেই তিনি কবি বাংলার রূপ আর খুঁজতে চান না, বা পৃথিবীর আর কোনো রূপ দর্শন তার আর খোঁজার প্রয়োজন পড়ে না। কবি এভাবে বাংলার প্রকৃতিকে, বাংলার রূপ প্রত্যক্ষ করেছেন। তো এই ছিল আজকে এই কবিতার আলোচ্যসূচি। আজকে এখানেই শেষ করছি। আগামী ক্লাসের প্রত্যাশায় তোমরা সবাই ভালো থাকো, আবার আমার দেখা হবে। এই কথা বলে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।
ফ্যান দে ফ্যান দে ফ্যান দে। Yes, yes.